স্বাভাবিক, সেটা কোনো অসুবিধা নাই, কোনো মানে সেটা খারাপ কিছু নয়। কিন্তু 50-60-এর দশকে 47 উত্তরকালে যখন শত্রুকে জাতীয়তাবাদের ক্ষেত্রে, জাতীয়তার চিন্তার ক্ষেত্রে শত্রু হলো পাকিস্তান, পাকিস্তান রাষ্ট্র এবং পাকিস্তানি শাসক গোষ্ঠী শুধু না, পাকিস্তানি জনগণের সঙ্গে জয়নুলের মতো লোক তারা 47-এর পরপরই, জয়নুল 48 সালেই গেছেন করাচিতে চাকরি নিয়ে, কেন্দ্রীয় সরকার তাকে চাকরি দিয়েছে জয়নুলকে। সেই চাকরি নিয়ে তিনি করাচি এবং লাহোরে গিয়ে বসে বুঝতে পারছেন যে এরা আর আমরা এক না, এরা আর আমরা এক না, বুঝতে পারছেন, বলেন নাই, কথা বলেন নাই, কিন্তু তিনি সমস্ত এই যে আব্দুল হাইয়ের মতো সমস্ত কাঠামোর মধ্যে ছিলেন, সমস্ত বড় বড় জায়গায় ছিলেন সরকারের, এবং সরকারের বড় বড় জায়গায় থেকে এখানকার শিল্পীদের স্বার্থ আদায় করেছেন, মুখে বলেন নাই, কিন্তু উপলব্ধির মধ্যে চলে এসছে যে এই ওই যে পাকিস্তান চাওয়া হয়েছিল সেই পাকিস্তান আর আমরা এই এক না, আলাদা জিনিস। সুতরাং এইভাবে বিষয়টা গড়ে উঠছে এবং ওইখানে আমরা না যেতে পারলে একটা প্রশ্নের যেটা মানে রাফাত আলম বলতে চেয়েও বলতে পারেন হয়তো বা, যে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের প্রশ্ন, আব্দুল হাইদের যে ধারণা বা আব্দুল হাইরা যে জায়গাটায় মানে ই করেছেন, বিলং করছেন, কারণ তখন তো ভাগ হয়ে গেছে, দুটো বঙ্গ হয়ে গেছে। এখন এই বঙ্গের যে ভাষার প্রশ্নে, সাহিত্যের প্রশ্নে এই যে জায়গাটায় আব্দুল হাইরা কোথায় দাঁড়িয়েছেন, দাঁড়িয়েছেন পূর্ববঙ্গের সাহিত্যের জায়গা। এটা মুসলমান বলে নয়, পূর্ববঙ্গের বঙ্গ, কারণ পূর্ববঙ্গ একটা আলাদা সত্তা, পশ্চিমবঙ্গের থেকে যে পূর্ববঙ্গের আলাদা সত্তা ভাষার প্রশ্নে, সাহিত্যের প্রশ্নে, এইগুলো কোনো মানে ধর্মীয় প্রশ্ন নয়, এটা ভৌগোলিক প্রশ্ন, এটা আমাদের অঞ্চলগত প্রশ্ন। আমাদের এই পূর্ববঙ্গের যে রুক্ষ কর্কশ রাঢ়বঙ্গীয় যে সংস্কৃতি আর পূর্ববঙ্গের যে এই নদী ভাঙ্গন কবলিত যে পলিমাটির দেশের মানুষের যে মনোভাব, এইটা দীর্ঘকাল ধরে হুমায়ুন কবির বাংলার কাব্যের মধ্যে আছে, এটার আলাদা সত্তা। তো সেই সত্তা দ্বারা তারা যদি মানে পরিচালিত হয়ে থাকে না, তাহলে সেটার একটা আলাদা তাৎপর্য। সুতরাং আমার এই প্রবন্ধের অনেক কিছুই আমি সমর্থন করি, অনেক কিছুই আমার কাছে ভালো মনে হয়েছে, অত্যন্ত পরিপক্কভাবে আলোচনাটা নিয়ে আসা হয়েছে, কিন্তু দু একটি জায়গায় আমার মনে হয়েছে যে কথা বলা প্রয়োজন, সেই জন্যই বললাম। রাফাত আলমকে ধন্যবাদ, বাংলা একাডেমি এই আয়োজন করার জন্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ যে শুনলেন সেজন্য ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, এতক্ষণ আলোচনা করলেন অধ্যাপক ডক্টর সৈয়দ আজিজুল হক, শ্রদ্ধা মহোদয়কে ধন্যবাদ। এখন আলোচনা করবেন বিশিষ্ট প্রাবন্ধিক, লেখক, প্রথমা প্রকাশনার পরামর্শক অধ্যাপক ডক্টর মোর্শেদ সবুর হাসান। অধ্যাপক ডক্টর মোর্শেদ সবুর হাসান মহোদয়কে আমি প্রীতম জানাচ্ছি আলোচনা অংশ নেওয়ার জন্য। আজকের এই আলোচনা সভা কিংবা সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চে প্রবিষ্ট বিজ্ঞজন, সামনে প্রবিষ্ট সুধীমণ্ডলী, প্রথমে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আজকের এই সেমিনারের যিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন ডক্টর রাফাতকে। আমি জানি না এই বিষয়টি কি তার মানে পরিকল্পিত কিংবা বাংলা একাডেমির নির্দেশিত, আমি জানি না, তবে এরকম একটি কাঠামোবদ্ধ আলোচনা এবং সে আলোচনা করতে গিয়ে যে এত মানে কি বলা যেতে পারে সুতীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং অন্তর্দৃষ্টি দৃষ্টিভঙ্গি, এরকম লেখা আমি অবশ্যই খুব বেশি সভা অনুষ্ঠানে যাই না, আমার সাধারণত ধরনের আলোচনা অনুষ্ঠানে খুব একটি শোনার সৌভাগ্য হয় না। আমরা কোনো বিষয়ে একমত হতে পারি, কোনো বিষয়ে দ্বিমত প্রকাশ করতেই পারি, কিন্তু তিনি বিষয়টিকে খুব ভালোভাবে তিনি অ্যাড্রেস করেছেন, আমি শব্দটি ব্যবহার করছি, এই জন্য আমি তাকে ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে তাকে জানিয়েছি একবার পাশাপাশি বসে আবার মঞ্চে জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমি জানলাম ওনার পরিকল্পিত। আমরা জানি যে কি বলে আব্দুল হাইয়ের নামটি বাংলা বিভাগের সঙ্গে কীভাবে জড়িত, আমি ছোট্ট একটি ঘটনা দিয়ে বলি। আমরা এখানে মঞ্চে আছি
শুধু আমাদের স্যার প্রফেসর আবুল কালাম ফজলুল হক ছাড়া কেউ আমরা আব্দুল্লাহকে শিক্ষক হিসাবে সরাসরি পাওয়ার সৌভাগ্য হয়নি। আমি যখন 72 সালে, আমি একটা গল্প দিয়ে শুরু করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আমি আজিমপুরে আমার মামার বাসায় ছিলাম। তো আমার ওখানে নানি ছিলেন, তিনি প্রতিদিন যখন বিশ্ববিদ্যালয়, তখন আমি হলে সিট পাইনি, যখন প্রতিদিন আমি বিশ্ববিদ্যালয়ে বের হই, উনি জানতেন যে আমি বাংলা বিভাগে ভর্তি হয়েছি এবং আমার আত্মীয় স্বজনের খুবই আপত্তি ছিল আমি বাংলা পড়ছি বলে। তারা সবাই জানতেন এটা, আর সে ভালো ছাত্র ছিলাম, রেজাল্ট ভালো ছিল, কেন বাংলা পড়ছি এটা সবাই জানতেন, খারাপ অর্থেই জানতেন না। তো প্রতিবারই বলতেন, এটা আমার তাদের একটা ধরনের গর্ব বা আমি অন্যভাবে হীনমন্যতাও বুঝতে পারি, প্রকাশ করতো, তোমাদের আমি বাংলা, তুমি বাংলা পড়তো না, হ্যাঁ বাংলা পড়ো, তোমাদের আব্দুল হাই। সে কেন বলতেন যে আব্দুল হাই, উনি তার মোহাম্মদ আব্দুল হাই তার ছাত্র জীবনে কোনো এক পর্যায়ে, তখন জানেন যারা শিক্ষিত যারা ছিলেন তার অনেকেরই জীবনে এরকমই ছিল, আমার নানার বাড়িতে জায়গির থেকেছিলেন কিছু কাল। কিন্তু মুর্শিদাবাদের মানুষ, আমার নানা বাড়ি দাদা বাড়িতে মুর্শিদাবাদে। তো এটি প্রতিবারই বৃদ্ধ মানুষের একটা স্বভাব দোষ থাকতে পারে, প্রতিবার বলে তিনি এক ধরনের গর্ব অনুভব করতেন এবং মনে হতো যে এটা কোনো আব্দুল হাই এমন কিছু না, ওনাদের বাড়িতে জায়গির থাকে, এটা উনি বলতেন। আমি বাড়িতে বিরক্ত হতাম। তো বাংলা বিভাগ মানে হলো আব্দুল হাই। বাংলা বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আব্দুল হাইয়ের আগে হরপ্রসাদ শাস্ত্রী থেকে শুরু, সে বাংলা এবং সংস্কৃত বিভাগ আপনারা জানেন যে একটাই ছিল, হরপ্রসাদ শাস্ত্রী, সুশীল কুমার দে, তারপরে মহিতলাল মজুমদার, জয়চন্দ্র বন্দ্যোপাধ্যায়, অনেক কথিত দশা মানুষ এখানে শিক্ষকতা করেছেন। কেউ কেউ ডক্টর শহীদুল্লাহ কথা তো বলা হয়েছে, আমি আবারও বলছি। তো তারা বিভাগে কেউ কেউ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তখন চেয়ারম্যান না, আব্দুল হাই নামের সঙ্গে আমরা ছোটবেলা থেকে যে শুনেছি পত্রিকায় লেখা হতো অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাই, এটাই বলা হতো। তো আমরা জানতাম, সেভাবে জানতাম। কিন্তু আব্দুল হাই আজকে যে বিষয়টা নির্বাচন করা হয়েছে, সংগঠক, একাডেমিক সংগঠক, এই ভূমিকাটি আর কেউ পালন করেন। মানে হয়তো অনেক ইতি শিক্ষক ছিলেন, ক্লাসরুম টিচার হিসাবে হয়তো অনেক বিখ্যাত ছিলেন কেউ কেউ, এবং তাদের ছাত্রদের, যারা সরাসরি ছাত্র, তাদের স্মৃতিকথায় হয়তো তারা বিকৃত হয়েছে। কিন্তু একাডেমিক সংগঠক এটা হওয়ার মতো মানে আব্দুল হাই সাহেব উনি আর কেউ ছিলেন না। উনি পরমায় পেয়েছেন মাত্র 50 বছর, এবং বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষক রিটায়ার যখন ছিলেন, এখনকার অর্থে সহযোগী অধ্যাপক, সে সময় তিনি এই অধ্যক্ষতার দায়িত্ব পালন পেয়েছিলেন। 10 বছর তিনি এই পদে ছিলেন। এই 10 বছরে তিনি যে কাজগুলো করেছেন, আমি আগেই বললাম যে তার আগে অনেকে বিখ্যাত মানুষ ছিলেন এখানে, যাদের যদি ব্যক্তিগত যাদের গবেষণা, মৌলিক অর্থে গবেষণা, বিদ্যাবত্তার দিক থেকে হয়তো আব্দুল হাই এসব তারা হয়তো অনেক অগ্রসর হতে পারেন, যারা অনেকে অগ্রসর। কিন্তু ডক্টর শহীদুল্লাহর নামটি যেমন আমাদের দেশে পাণ্ডিত্যের সমর্থক হয়ে গেছে, যে লেখাপড়া জানে না সেও পণ্ডিত বলতে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। পণ্ডিত মানে ডক্টর শহীদুল্লাহ। কি অর্থে তিনি পণ্ডিত? তিনি অনেক ভাষা জানতেন, এরা অন্য কিছু তো আর জানতেন না, তারা এইভাবে বলতেন। আমাদের বাবারা বা অন্যরা যারা আমাদের বিভাগছে, ডক্টর শহীদুল্লাহ মানে হলো পাণ্ডিত্যের, আমাদের এই ভূখণ্ডে পাণ্ডিত্যের সমর্থক হলো ঢাকা এই কি বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। একইভাবে বাংলা বিভাগ, তখনকার বাংলা বিভাগ বা কোনো একটা বিশ্ববিদ্যালয়, তখন তো বিশ্ববিদ্যালয় ছিল দুটো মাত্র বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তখন হয়নি, হয়ে ওঠেনি। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের যে গুরুত্ব তখন ছিল, সেই গুরুত্ব ধরে নিয়ে বলছি যে আব্দুল হাই সেই কাজ বাংলা বিভাগের সমর্থক হয়ে গেছে। পরে একটা কথা চালু হয়েছে, অনেকে অনেক বক্তৃতায় বলেন, এটা পপুলার একটা বক্তৃতা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হল বাংলাদেশের ইতিহাস, বাংলা বিভাগের ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকে বলেন। কিন্তু আসলেই বাংলা বিভাগ একটা কেন্দ্রীয় ভূমিকা ছিল। এখন এখানে প্রশ্ন উঠেছে যে আব্দুল হাই আর কি অর্থে পাকিস্তান আগে কিভাবে উনি স্বতন্ত্রবাদী ছিলেন, সেই স্বাতন্ত্র চেতনার কোনো পরিবর্তন পাকিস্তান অন্তর্কালে ঘটেছে কিনা। 46 সালেও কিন্তু আব্দুল হাই একটি লেখা, তার বিখ্যাত লেখা ওরা ও আমরা ছাপা হয়েছিল সে সময়। সেখানে আব্দুল হাই, ওরা মানে এখানে হিন্দুরা, আমরা মানে হল মুসলমানরা, ওরা আমরা প্রবন্ধের মধ্যে তিনি খুব স্পষ্টভাবেই তিনি কিন্তু এই যে ব্যবধানটা হিন্দু এবং মুসলমানের মধ্যে ব্যবধান, ভাষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, এই ব্যবধানটিকে তিনি অমোচনীয় একটা বাস্তবতা হিসেবে দেখিয়েছেন। অন্য যে অবস্থান কি ছিল, আমার জানা মতে নজরুল ইসলাম তখন জীবন মৃত্যুই বলা যায়, বাকরুদ্ধ। বাঙালি মুসলমান লেখকদের মধ্যে 1-2 মাত্র, হুমায়ুন কবির এবং কাজী আব্দুল ওদুদ ছাড়া কে তখন পাকিস্তান, আর পাকিস্তান শব্দটি হয়তো পরে ব্যবহার বেশি হয়েছে, এবং স্বতন্ত্র রাষ্ট্রের যাবে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রের একটা যৌক্তিকতা ব্যাপারে কে তখন ছিলেন না, একমত ছিলেন না।
আমরা যে বুদ্ধির মুক্তি আন্দোলনের কথা বলি, সেই বুদ্ধির মুক্তি আন্দোলনের দুজন প্রধান ব্যক্তি তো তখন আমি কাজী আব্দুলের কথা বললাম, যে দুজন কাজী আব্দুল, হুমায়ুন কবির ছাড়া আবুল ফজল ধওয়াজার, কাজী মোতাহার হোসেন, তারা সবাই তো পাকিস্তান আন্দোলনের সমর্থক ছিলেন। আব্দুল হকের কথা বলা হচ্ছে, আব্দুল হক তখন ওই অত বড় লেখক না, তিনিও পাকিস্তানের পক্ষে ছিলেন। কারণ তারা মনে করতেন যে পাকিস্তান হলো উপমহাদেশের, আবুল ফজল, উপমহাদেশের সাম্প্রদায়িক যে সমস্যা, এই সমস্যার অবিকল্প সমাধান হলো এখানে মুসলমানদের জন্য এক স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠান। কিন্তু এই যে অভিমত, এই অভিমতের মধ্যে কোথাও কিন্তু পার্থক্য ছিল না, ছিল এই অর্থে ছিল যে এটা স্পষ্ট হতে শুরু করেছে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে, যে কেউ মনে করতেন পাকিস্তান একটি রাষ্ট্র হবে, যে রাষ্ট্রটি হবে, হ্যাঁ মুসলমান এখানে সংখ্যাগরিষ্ঠ থাকবে ঠিকই, কিন্তু এই রাষ্ট্রটি চরিত্র হবে গণতান্ত্রিক এবং এই রাষ্ট্রটি হবে সেকুলার, অনেকটাই সেকুলার। আবুল ফজল কিংবা কাজী মোতাহার হোসেন হয়তো এর কাছাকাছি ধারণা করতেন। আবার অন্য কেউ এটিকে একটি মুসলমান রাষ্ট্র হয়েছে, এটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ শুধু না, এটা হলো মুসলমান রাষ্ট্র হয়েছে, এখানকার ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সবকিছু আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে, এই ভাবনাতে ভাবিত ছিলেন। আবার দোয়া শোনার ব্যাপারে ছিল, যারা আমি অবাক হয়ে, আবুল মুসলিম আমাদের খুব শক্তিশালী একজন লেখক, তিনি অবিভক্ত বাংলাতেই লেখক হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। তিনি যখন রাষ্ট্র চিন্তা করেন তখন তিনি প্রবলভাবে গণতন্ত্রী এবং সেকুলার, কিন্তু সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের এত বড় প্রবক্তা আর পাওয়া যাবে না। তিনি আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগ মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, একজন আওয়ামী লীগের সভাপতি তিনি ছিলেন, অনেকদিন পর্যন্ত ছিলেন, 60-এর দশকের শুরু পর্যন্ত ছিলেন। কিন্তু তিনি সবসময় কিন্তু মনে করতেন যে এই অঞ্চলের ভাষা, এই অঞ্চলের সংস্কৃতি হবে পশ্চিমবঙ্গের থেকে আলাদা, এটা তিনি মনে করতেন। এরকম অনেক রকম নিশ্চিত ব্যাপার ছিল। তা আমরা আসলে আমাদের ইতিহাস চর্চাটা, আমি আজকাল প্রায় বলি কথাটা, আগে হয়তো অতটা সাহস করে বলতাম না, এখন একটু বলি। সেটা হলো আমাদের ইতিহাস চর্চা এবং ইতিহাস চিন্তার মধ্যে একটা সরলীকরণের প্রবণতা খুব প্রবলভাবে আছে। যেই ভূখণ্ডের মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, একদিন পাকিস্তানের পক্ষে ভোট দিল, পাকিস্তানের জন্য জান লড়িয়ে দিল। 48 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে একটি বা দুটি বক্তৃতা দিলেন, সেখানে তিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা বা লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা হিসাবে উর্দুর কথা বললেন। তাতে রাতারাতি সবাই মোহমুক্ত হয়ে গেল পাকিস্তানের প্রতি, এবং তার সাথে সবাই বাঙালিদের চেতনা উজ্জীবিত হলো। এটা একটি অবাস্তব চিন্তা, আমি এটা কোনো যুক্তি মনে করি না। হ্যাঁ, তাদের অনুভূতি আহত হয়েছে। এবং রাষ্ট্রভাষা আন্দোলনটাকে আমরা ভাষা ও সংস্কৃতির সঙ্গে যেভাবে যুক্ত করি, ব্যাপারটি ওরকম না। রাষ্ট্রভাষা আন্দোলনের সাথে যারা ভূমিকা পালন করছে তারা হলো এদেশে প্রধানত দেখবেন, ভাষা আন্দোলন ইতিহাস পড়ে দেখবেন, ছাত্র এবং সচিবালয়ের কর্মচারীরা। তারা এটা বুঝতে পেরেছিল যে যুক্তি দিয়ে, বাস্তব বুদ্ধি দিয়ে, যদি উর্দু রাষ্ট্রভাষা হয়, রাষ্ট্রভাষা মানে সরকারি ভাষা, তাহলে এই যে বাংলাদেশের তখনকার পূর্ব পাকিস্তানের উর্তি মধ্যবিত্ত শিক্ষিত জনগোষ্ঠী যারা এবং ছাত্র, যাদের জীবন জীবিকা একটা বিষয় আছে, উর্দু যে রাষ্ট্রভাষা হয়, তারা কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষের থেকে পিছিয়ে যাবে। তাদের কাছে এটা ছিল অনেকটা অর্থনৈতিক স্বার্থের প্রশ্ন, অনেকটা ছিল সামাজিক প্রশ্ন, ভাষা অতটা না। কারণ বাঙালির যে ভাষার ব্যাপারে খুব কি বলা যায় আবেগপ্রবণ এবং খুব মানে কি বলা যায় তারা দরদি, এটা মনে হয় না। আব্দুল হাই, যাকে আমরা এখানে আলোচনা হয়েছে যে এখানে ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা ও সাহিত্য সপ্তাহ পালিত হয়েছিল, এবং সেখানে যেসব প্রবন্ধ পাঠ করা হয়েছিল সেই প্রবন্ধগুলো নিয়ে একটা বই বেরিয়েছিল পরের বছর খুব সম্ভব। সেখানে তার ভূমিকা সেখানে তিনি লিখেছেন, একটা জিনিস লক্ষ্য করেছেন ছাত্রীতে এসে, 67 সালের মধ্যে এসে লক্ষ্য করেছেন যে বাঙালি শিক্ষিত মানুষের মধ্যে এখন বাংলা ভাষার প্রতি ঔদাসীন্য তিনি লক্ষ্য করেছেন। সেটিকে অনেক এখন বাড়েনি। জিন্নাহ যদি, এই প্রশ্ন আমি রাখছি, যদি আমি একটু হয়তো সরে গেছি আলোচনায়, জিন্নাহ যদি উর্দুর কথা না বলে ইংরেজির কথা বলতেন, তাহলে কি মানুষ এইভাবে রিয়াক্ট করতো? আজকে তো আমাদের রাষ্ট্রভাষা অনেক ক্ষেত্রেই সরকারি অফিস আদালত ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বা সব জায়গায় ইংরেজি হয়ে গেছে। জিন্নাহ যদি উর্দুর কথা না বলে ইংরেজিটা বলতে, এটা আমার সবসময় মনে হয়, আমি আবার এখানে এটা বলছি, তাহলে এইভাবে প্রতিক্রিয়াটা হতো না। কিন্তু তিনি উর্দুর কথা বলেছেন, যে তিনি নিজেও উর্দু জানতেন না, এবং যে উর্দু ছিল পাকিস্তানের মাত্র 7% মানুষের ভাষা। যাই হোক, আমি বিষয়ে আসি। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 বছর তিনি অধ্যক্ষতা, বাংলা বিভাগের অধ্যক্ষতার দায়িত্ব পালন করেছেন। এরকম কেউ সুযোগ আজকে দিনে আর নাই। ফলে তিনি অনেক কিছু পরিকল্পনা করতে পেরেছেন, অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়ন করেছেন, এবং এই বাস্তবায়ন করতে গিয়ে তাকে
কোনো ক্ষেত্রে বাস্তব বুদ্ধি প্রয়োগ করতে হয়েছে, কোথাও কোথাও তিনি কৌশলী অবস্থান নিয়েছেন। কিন্তু সেটা কি একপাক্ষিক ব্যাপার ছিল? আমরা আজকে যেভাবে ব্যাপারটাকে দেখাই, ব্যাপারটা কি ওরকমই ছিল? 61 সালে রবীন্দ্র শতবর্ষে পালিত হয়েছে তখনকার পূর্ব পাকিস্তানে। এটির প্রথম সভাটি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 4 নম্বর অধ্যক্ষের কক্ষে। সাম্প্রতিক কালে আমরা যে সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছি বা এখনো আছি বা আগামীতে হব, আমরা কি ভাবতে পারি এরকম একটা, যদি মনে হয় সরকার বিরুদ্ধতা এই পর্যায়ে ছিল বা এইভাবে চিন্তা করতো, তাহলে কি এই অধ্যক্ষের জায়গায় থাকতে পারতেন? আমার মনে হয় না। এটাও একটা বিবেচনার বিষয়। উনি বাস্তব বুদ্ধি প্রয়োগ করেছেন, উনি খুব সোচ্চার ছিলেন না। উনি ভাষা কমিটিতে থেকেছেন, বানান কমিটিতে থেকেছেন, উনি নানা সরকারি কমিটিতে ছিলেন, কোথাও কোথাও তিনি আপত্তি দিয়ে করেছেন, কোথাও কোথাও তিনি পরে উনি মোফাজ্জল চৌধুরী তারা লিখেছেন। 61 সালে যখন রবীন্দ্র শতবর্ষ পালিত হয়, সেখানে তখন এখানে এদেশের গভর্নর, পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন আজম খান। কোথাও খুঁজে পাবেন গভর্নর কোনো এই ব্যাপারে কোনো বক্তব্য দিয়েছেন? কোথাও খুঁজে পাবেন না, কোথাও পাবেন না। সরকারের হস্তক্ষেপ পর্যায়ে ছিল। তখন এখানে পূর্ব পাকিস্তানের একজন তথ্য সচিব পর্যায়ে ছিল, তার নাম মুসা। তিনি হলেন নাজিমুদ্দিন সাহেবের জামাতা। তিনি মাঝে মাঝে এক নির্দেশ পাঠাতেন, এই নানাভাবে পাঠাতেন। তখন এই যে 61 সালে বলেন, 67 সালে রবীন্দ্রনাথ ইংরেজি এখানে যে অনুষ্ঠানগুলো হয়েছে, কখনো জাস্টিস মোর্শেদ তার সভাপতি ছিলেন কমিটির, আব্দুল হাই বক্তৃতা করেছেন। তারপরে প্রধান বিচারপতি সেই অনুষ্ঠান উদ্বোধন করেছেন রবীন্দ্র যে 67 সালে। তারা তো প্রধান বিচারপতি থেকেছেন। জাস্টিস মোর্শেদকে তো বিচারপতি পদ ছাড়তে হয়নি। এই বিষয়গুলো কিন্তু বিবেচনা করা দরকার। রবীন্দ্র শতবর্ষের বিরুদ্ধে লেখালেখি হয়েছে আজাদ পত্রিকায়। আজাদ সরকারি পত্রিকা ছিল না, অন্যান্য 5টা বিষয় আজাদ কিন্তু বিরোধী দলীয় পত্রিকা ছিল। কিন্তু ওই সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের প্রশ্নে আজাদের একটা শক্ত অবস্থান ছিল। সমস্ত যারা সাংস্কৃতিক স্বাতন্ত্র্যে বিশ্বাসীরা, লেখক, আমাদের শিল্পী অমুক এবং তারা আজাদে যারা লিখতে পারে, এই ধরনের আরো একটা পত্রিকা ছিল। মায়না পত্রিকায় সব ধরনের লেখা ছাপা হতো। যারা পাকিস্তান সংস্কৃতির পক্ষেও লিখতেন, পাকিস্তানের ভাষা সংস্কারের পক্ষেও লিখতেন। একই সংখ্যায় দেখা গেছে পাকিস্তানি ভাষার নমুনা যেগুলো উদ্ভাবন করেছেন মিজানুর রহমান নামক একজন ভদ্রলোক, সেটাও সেই ধরনের লেখাও ছাপা হচ্ছে। আবার যেটা আমরা আজকে বলি বাঙালিত্বের চেতনা, সে ধরনের লেখাও ছাপা হয়েছে। তো এই ব্যাপারগুলো কিন্তু এই ব্যাপারটা সামাজিক সহনশীলতার মধ্যে ছিল বলেই আব্দুল হাই করতে পেরেছেন। ওনার নিজের তো অবশ্যই একটা ভূমিকা ছিল। আমি তো বললাম 10 বছরের সময় পেয়েছেন। 10 বছর উনি একই পদে থেকে এই পরিকল্পনাগুলো তিনি বাস্তবায়ন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তখন পেতেছি, আমি সাংগঠনিক বিষয়টিতে আসি, আমি হয়তো অনেক সরে গেছি অনেক। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সময় সিলেবাস আমি ঠিক বলতে পারবো না, আমাদের এখানে যারা একাডেমিশিয়ান আছেন যারা ভালো বলতে পারবেন। মনে করা হতো কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা সিলেবাসের চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা অনেক উন্নত বা প্রাগ্রসর। এবং এটার বিরুদ্ধে দিনের পর দিন লিখে গেছে কারা? আজাদ পত্রিকা। সরকার বলেনি যে এটা সিলেবাস চেঞ্জ করতে। হ্যাঁ, সরকারের হয়তো ছিল, প্ররোচনা ছিল, উস্কানি ছিল, এবং এটা নিয়ে আজাদ পত্রিকায় লেখা হয়েছে এবং ফজল হক চৌধুরী কয়েকটি লেখাও লিখেছেন জবাব দিয়ে, যে সিলেবাসের পক্ষে জবাব দিয়ে। এখন আব্দুল হাই যখন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, সে বইটি আমরা যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন আমি বইটা পড়েছিলাম। এ বইটি বোধ এখন পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে। তখন পড়েছিলাম আব্দুল হাই এবং আসিফ আলী হাসানের। এখানে মুসলমান লেখকদের ভূমিকাটা বেশ গুরুত্ব দিয়ে হয়তো যতটা প্রাপ্য না ততটা গুরুত্ব দিয়ে তোলা হয়েছে, তুলে ধরা হয়েছে। এটা এক ধরনের প্রতিক্রিয়া, যে ওখানে হয়তো ওই আব্দুল করিম সাহিত্য বিষয় প্রফেসর আজিজ হক বললেন, ওই আব্দুল করিম সাহিত্য বিষয় এবং নজরুল এরকম 2-4 জন ছাড়া আর কারো ওইভাবে উল্লেখ ওদের ইতিহাসের মধ্যে না থাকেন, ছিল না। এবং সুকুমার সেন তার ইতিহাসের বাংলা সাহিত্যে ইসলামী সাহিত্য বলে একটা শব্দ ব্যবহার করেছেন, যেটা একটা অন্য একটা বর্গীয় ব্যাপার। এটা আব্দুল করিম সাহিত্যের বিষয়ে তার প্রতিবাদ করেছেন। তো এটা এক ধরনের প্রতিক্রিয়া, এবং এটা এই প্রতিক্রিয়া ব্যক্ত করাতে হয়তো টাকা, সরকারের কাছে টাকা দেওয়া হয়েছিল এই ব্যাপারগুলো, কিন্তু করতে তারা কাজটা করতে পেরেছেন। এই কাঠামোটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এই সুযোগটা সমাজে ছিল। আমাদের একজন খুব বিখ্যাত লেখক মাহবুল আলম, আপনার নাম শুনে থাকতে পারেন, মোমেনের জবানবন্দি এবং মফিজন, এই উপন্যাসগুলো তার লেখা, এবং বাংলা সাহিত্যে সমগ্র বাংলা সাহিত্যের বিচারও এর সাথে তুলনীয়
বই খুব কম পাওয়া যাবে। তিনি একটি কথা বলেছিলেন, আমাদের শঙ্করের সঙ্গে তার চিঠি আলাপ হয়েছিল, সেখানে তিনি বলেছিলেন যে পাকিস্তান আমলের কথা 50-এর দশকে লিখছেন যে আমাদের সমাজটা, তখনকার উনি পূর্ব পাকিস্তান সমাজ, উনি পাকিস্তানপন্থী মানুষই ছিলেন, বলা যায় যে সমাজটা হলো সেকুলার, রাষ্ট্রটা হলো সাম্প্রদায়িক। আর তিনি পশ্চিমবঙ্গকে বা ভারতকে তিনি অভিযুক্ত করছেন সেখানকার রাষ্ট্রটা মানে সেকুলার, কিন্তু সমাজটা হলো সাম্প্রদায়িক। তো আমার কাছে খুব মানে এটা খুব একটা প্রাজ্ঞ অবজারভেশন, সে 50-এর দশকে আমার কাছে মনে হয়, এটা খুব মনে হয়। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের বিবেচনা নয়। আমরা ভাষাকে, আমরা আমাদের ইতিহাসটাকে খুব সরলীকরণ করি যে আমরা বাংলা যে আমাদের ইতিহাসটা গণনা করার সময় আমরা শুরু করি 52 সাল দিয়ে, আর একটু পিছিয়ে হয়তো 48 সাল থেকে। ঠিক আছে, এটা যে বাংলাদেশ রাষ্ট্রের যেটা ভাষাভিত্তিক রাষ্ট্র, সেই রাষ্ট্রের জন্ম ইতিহাসে এগুলো খুব গুরুত্বপূর্ণ, আমি সুতরাং আমি ধরতে পারি। কিন্তু 48-এর আগেও কিন্তু একটা 47 ছিল, খুবই বড় ঘটনা। 47 সালের 46 ছিল, 46 আগে 40 ছিল, এবং 40 আগে 37 ছিল, আরও ছিল। এগুলো ঘটনাকে, পরবর্তী ঘটনাগুলোকে পরপর প্রভাবিত করেনি। 46 সালে যদি কলকাতায় এবং নোয়াখালীতে দাঙ্গাটা না ঘটতো, হয়তো ঠিক ওই সময় এই বঙ্গ বিভাগের ব্যাপারে যে একটা সমস্ত বাঙালি মুসলমানের একটা তাওয়া এবং হিন্দুদের দিক থেকেও যে না আর একসাথে থাকা যাবে না, এটা হয়তো এইভাবে তো আর নিতে হতো না। যে আমি একটু অন্যদিকে চলে গেছি, কারণ আর যেগুলি বলার সেগুলো অন্ধকার বলেছেন, সে রাজভোগ বলেছেন, আমি পরিপূরক কিছু বক্তব্য রাখছি। তো আব্দুল হাই এই পটভূমিতে কাজ করেছেন, কিন্তু আব্দুল হাইয়ের একটু স্বাতন্ত্র্যটা কোথায়? এই যে আমি বললাম যারা পাকিস্তানি বিশ্বাস করে, তার স্বাতন্ত্র্যটা কোথায়? যে 47-এর পরে আমাদের লেখকদের একটা অংশ মনে করতেন, সৈয়দ আলী হাসানও এই ব্যাপারে প্রবক্তা ছিলেন একজন, যে আমাদের সাহিত্যের ঐতিহ্য হবে পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্য থেকে আমার ফটক আহমদ অনুপ্রাণিত হয়েছেন। এখানে আব্দুল হাই কিন্তু স্পষ্ট দ্বিমত প্রকাশ করেছেন। তিনি বলেছেন পুঁথি সাহিত্য আমাদের একটা ঐতিহ্যের স্মারক থাকতে পারে, কিন্তু পুঁথি সাহিত্যে আদর্শে আমাদের সাহিত্য বিকশিত হবে না, এটা একটা ব্যাপার। আমরা এখনো বলি, হয়তো আমিও লিখেছি কোথাও, যে আমরা ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের অভিযুক্ত করি বাংলা ভাষার সংস্কৃতায়নের দায়ে তাদেরকে অভিযুক্ত করি। তো আমি এই আজকে সেমিনারের আলোচনা প্রসঙ্গে আমি মানে আমার নিজের বইটা থেকে আমি আবিষ্কার করলাম, কিন্তু আমার মাথায় থাকে না সবসময়। সেটা হলো আব্দুল হাই কিন্তু বলেছেন যে এটা আমরা যখন বলি, তখন আমরা ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠার সময়, যখন বাংলা বিভাগ প্রতিষ্ঠা হয়েছিল, সেই সময় কজন পণ্ডিতের উদাহরণ দিয়ে আমরা ব্যবহার করি। কিন্তু এই বাংলার এই ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদেরই শেষের দিকে রচনাগুলোর মধ্যে কিন্তু সংস্কৃত ভাষার মানে প্রকোপ যদি বলি বা প্রভাব অনেক কমে আসছে। উনি উদাহরণ দিয়েছেন, বিদ্যাসাগরের সুনাম আছে অনেক। একটু যদি দুর্নাম থাকে সেটা হলো যে তিনিও এই সংস্কৃতায়ন, বাংলা ভাষার সংস্কৃতায়নের একজন কি বলে প্রবক্তা বলা যেতে পারে। কিন্তু আব্দুল হাই বলছেন, সে সময় বসে কিন্তু লিখছেন, তিনি বলছেন মানে আজকে বলছেন না, সে সময় বলেছেন যে তার প্রভাবতী সম্ভাষণ কিংবা তার বিধবা বিষয় যে অতি অল্প হইল, অল্প হইলো, অতি অল্প হইলো, এগুলোতে আমরা অনেক ফার্সি আরবি শব্দের আমরা বিশাল পাই। কাজে ওই যে সরলীকরণ আমরা করি, যে দুই ভাগ করে দেখা, সাদা এবং কালো, এটা থেকে আব্দুল হাই সে সময় কিন্তু অনেক দ্বিমত প্রকাশ করেছেন। এই দ্বিমতটা তার ছিল। এই বিষয়গুলো কিন্তু আমরা দিতে যাবো না, এখনো আমরা যাই না পাবো সেই সময় আসবো যখন আমরা ইতিহাসকে তার সব ফাঁক ফোকর দিয়ে বিচার করতে চেষ্টা করব। সেই সময়টা আসলে হয়তো আব্দুল হাইকে, আজকে যে আব্দুল হাইকে স্মরণ করা হচ্ছে, আজকে আব্দুল হাইয়ের নাম হয়তো অনেকে জানেন না, আব্দুল হাই রচনা কেউ পড়ে না হয়তো। হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে আমরা যে সরলীকরণ, ইতিহাসের সরলীকরণ করেছি, ভাষাকে ওইভাবে দেখি, সংস্কৃতিকে ওইভাবে দেখি, তো এইটা একটা আমাদের একটা দুর্বলতার দিক। আমি এই বিষয়টার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম। আমি প্রবন্ধটি আগেই পড়েছি, যেমন আপনারা যারা নতুন প্রজন্ম তারা জানবেন না, আমরা কিছু কিছু জানি, আমাদের স্যাররা আছেন। পাকিস্তান আমলে একটা বড় বিতর্ক ছিল, মানে এই ধরনের লেখাতে কত ছাপা হয়েছে। আমি তো স্কুল থেকেই পত্রপত্রিকা পড়ি। লালন হিন্দু কি মুসলমান, আলাওলের জন্ম কি চট্টগ্রামে নাকি ফরিদপুরে, এই নিয়ে অনেক লেখালেখা ছাপা হতো মদিনা পদিনে। এটা একটা বিতর্ক, গবেষণা একটা বড় বিষয় ছিল এটা। আব্দুল হাই কিন্তু সে সময় এই কথাটা বলেছেন যে লালন হিন্দু কি মুসলমান, এইটি কোনো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। এই যে উনি এই কথা লিখেছিলেন, তখন তিনি লিখেছেন এই। তো আমি যেটা বলতে চাই সেটা হলো এই,
যে সেই সময় অন্তত এই ব্যাপারটি ছিল যে একজন একাডেমিশিয়ানকে তার যোগ্যতা এবং তার কি বলে পদমর্যাদাকে সেইভাবে স্বীকৃতি দেওয়া হতো। এবং যেটা আমি উদাহরণ দিয়ে বললাম, রবীন্দ্র শতবর্ষের কথা বললাম, পরেও বললাম, আমরা যে 67 সালে রবীন্দ্রনাথের গান রেডিওতে প্রচার বন্ধ করা নিয়ে একটা ঘটনা বলা হয়, ওইটাও আমরা সহজে কভার করি। হ্যাঁ, এটি আব্দুল হাই কিন্তু তখন বিবৃতি দিয়েছিল, বিবৃতি স্বাক্ষর করেছেন। শহীদুল্লাহ সাহেব করেননি, কিন্তু উনি বিতর্কিত হতে চান, জীবিত উনি কিন্তু করেননি, এই বিবৃতি স্বাক্ষর করেননি। এটা আমাদের মনে রাখতে হবে। আব্দুল হাই কিন্তু তখনও বাংলা বিভাগের অধ্যক্ষ, তিনি স্বাক্ষর করেছেন। নিশ্চয়ই ঝুঁকি ছিল, নিশ্চয়ই আবার এটাও উনি জানতেন যে উনি এমন একটা মর্যাদা আছেন যে ওনাকে সহজে এর জন্য কোনো শাস্তি হয়তো পেতে হবে না। এটা কিন্তু মনে রাখতে হবে, এই জিনিসটা মনে রাখার বিষয়। এবং আপনারা জানেন, এটা হয়তো আমরা জানি কিন্তু মনে রাখি না, আমরা জানি শাহাবুদ্দিন সাহেব এরকম কথা বলেছিলেন, তখনকার তথ্যমন্ত্রী। শাহাবুদ্দিন সাহেব যে পরে বলতে বাধ্য হয়েছিলেন জাতীয় পরিষদে যে আমি এভাবে কথাটা বলি নাই, আমার কথা ভুল ব্যাখ্যা হয়েছে। তথ্যমন্ত্রী, কেন্দ্রীয় তথ্যমন্ত্রীকে বলতে হয়েছিল, এই যে আমাদের রাষ্ট্রের বা সমাজের যে প্রতিক্রিয়ার ফল তাকে বলতে হয়েছিল আমি এই কথা বলি নাই, আমার কথা ভুল ব্যাখ্যা হয়েছে। প্রশ্নটা করেছিলেন সম্ভবত তখনকার আওয়ামী লীগ দলীয় জাতীয় পরিষদ সদস্য। সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে এরকম যদি রবীন্দ্রনাথেরও, উনি এভাবে ব্যাখ্যা দিয়েছেন, রবীন্দ্রনাথেরও গান পাকিস্তানের আদর্শ বিরোধী হয় তাহলে সেটা নিষিদ্ধ হবে। রবীন্দ্রনাথ নিষিদ্ধ হবে বলে, হ্যাঁ, রেডিওতে আগে থেকে বন্ধ হয়েছিল। এবং এটাও জানেন, রবীন্দ্রনাথের গান যে 65 সালের যুদ্ধের পরে বন্ধ হয়েছিল রেডিওতে, এটাকে আবার অভিনন্দন জানিয়েছিলেন কে? আবুল মনসুর আহমদ। তিনি তখন কিন্তু আওয়ামী লীগের সহসভাপতি, অবশ্য তিনি তখন আওয়ামী লীগ করছেন, এনডিএফে চলে গেছিল, তখন পর্যন্ত বলা যে আওয়ামী লীগের নেতা তিনি। এবং মনে করা হয় 6 দফার অন্যতম নেতা আসলে মূল প্রণেতা হল আবুল মনসুর আহমদ। তো তিনি কিন্তু এটি সমর্থন করেছেন, জোরালোভাবে সমর্থন করেছেন, কিন্তু তিনি গণতন্ত্রের মানুষ। তো এই বিষয়গুলো আমরা, আমার মনে হয়, আমি সুযোগ নিলাম আজকে এখানে এই মঞ্চে। আমি তো বলেছি যে আপনাদের এই লেখাটি আমাকে খুবই মুগ্ধ করেছে। আমি এই ধরনের এত তথ্য সমৃদ্ধ এবং এত গভীর পর্যবেক্ষণ সমৃদ্ধ লেখা আজকাল দেখি না, কারো কেউ লেখা দেখি না। তো সেগমেন্টিং নিয়ে উপস্থাপিত হয় না, আমরাও মেঠো বক্তৃতা দিই সাধারণত। তো এই জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। তো আমি মনে করি যে ইতিহাস বিচারের ক্ষেত্রে আমরা যখন সাহিত্য সংস্কৃতি দেখবো, তখন এই বিচারের ক্ষেত্রে এই বিষয়গুলো যে আমরা মনে রাখি, তাহলে আমরা আব্দুল হাই এবং আমাদের পূর্বসূরি অনেকে, একটা মানুষ তার সময়েরকে তিনি ধারণ করেন এবং তিনি আর সময়ের নায়ক কিংবা প্রতিনায়ক তাকে হতে হয়। সময় তাকে অনেকখানি তাকে পরিচালিত করে। এবং যে আমরা আব্দুল হাই সম্পর্কে একটা খুব, আমরা যে আব্দুল হাইয়ের সঙ্গে কিছুই যা জানি না, তারা কিন্তু একটা জানি, যেটা সত্যি মিথ্যা কথা আমরা জানি না, যে আব্দুল হাইকে মনাম খান ডেকে বলেছিলেন আপনারা রবীন্দ্রসঙ্গীত করেন, আপনাকে রবীন্দ্রসঙ্গীত লিখতে পারেন না, এটা আপনার পেয়েছেন থেকে, তাই না? এখন আমরা জানি না কেউ ছিল কিনা, কেউ মানে মনাম খান এমনিতে অনেক নিচু মানে রেখেছিলেন, গভর্নর হিসাবে তার অনেক অযোগ্যতা ছিল। আজম খান বা তারপরে গোলাম ফারুক, তারপরে বলছেন কি বলে মনাম খান। এবং মনাম খান এটা বলেও থাকতে পারেন, নাও বলে থাকতে পারেন। এবং এটা মনাম খান, নুরুল আমিন যে মানে রাজনীতি ছিলেন, মনাম খান তা ছিলেন না। মনাম খান ছিলেন মানে কি বলে মুসলিম লীগের, নুরুল আমিন লাঠিয়ালি বলা যায়। নুরুল আমিন খুব শিক্ষিত এবং সম্ভ্রান্ত মানুষ ছিলেন, উনি বলেও থাকতে পারেন। এটা একজন শিক্ষিত লোকও বলে থাকতে পারেন, মজা করে বলে থাকতে পারেন। আব্দুল হাই শেখার কথা বলেও থাকতে পারেন, নাও বলে থাকতে পারেন। কিন্তু রবীন্দ্রসঙ্গীত লিখতে তো বাধ্য করেনি, কোনো লেখক তো রবীন্দ্রসঙ্গীত লিখতে যায়নি। কিন্তু আমার কেন জানি মনে হয় এখন হলে আমি কেউ রবীন্দ্রসঙ্গীত লিখেও নিয়ে যাবে যে আমি তো আমি খুব এইগুলি বলছি যে আমরা যে সময়টা ফেলে এসেছি, এখন যে সময় বাস করছি, এখন সামনে যে সময়টা আছে, সেই সময় যে আমরা আমাদের ইতিহাসকে বিচার করার দৃষ্টিভঙ্গি যদি আমরা পরিবর্তন না করি, তাহলে আমাদের কপালে দুর্ভোগ আছে। এটা হলো আমার বলার বিষয়। এবং আমি আশা করবো বাংলা একাডেমি এরকম আরও গুরুত্বপূর্ণ সেমিনার করবেন। এবং এই ধরনের সেমিনার, এই ধরনের একটা প্রবন্ধ, এগুলোর ফলাফল কিন্তু তাৎক্ষণিকভাবে হয় না। যেটা আব্দুল হাইয়ের যে অর্জন, আব্দুল হাইয়ের যে অবদান, সে অবদান যেমন আমরা ভোগ করছি, এখন পর্যন্ত স্বাধীন বাংলাদেশেও ভোগ করছি, যেমন এগুলো নীরবে কাজ করে। এগুলো সাময়িক হয়তো খুব একটা গুরুত্ব নাই। তো আমি আশা করবো বাংলা একাডেমির সামনে ধরনের তাৎপর্যপূর্ণ আলোচনা করবেন, তাৎপর্যপূর্ণ কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। আমি হয়তো অনেক এর পাশাপাশি অনেক কথা বলে ফেলেছি, কিন্তু এগুলো বলার সুযোগটা আমি নিয়েছি। ধন্যবাদ সবাই।
সদীমণ্ডলী, এতক্ষণ আলোচনা করলেন অধ্যাপক ডক্টর মোর্শেদ শফিউল হাসান। শ্রদ্ধা মহোদয়কে ধন্যবাদ। আমরা এখন সভাপতি মহোদয়ের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো। আপনারা অবগত আছেন আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বরণীয় শিক্ষাবিদ, বাংলা একাডেমির শ্রদ্ধাভাজন সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আমি সভাপতি মহোদয়কে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, প্রথমেই আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাই সম্পর্কে যে লিখিত প্রবন্ধটি এখানে উপস্থাপন করলেন রাফাত আলম, আমার মতে এটা খুব চমৎকার একটি উপস্থাপনা হয়েছে। এর মধ্যে অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাইয়ের ভূমিকা আমাদের জাতীয় জীবনে, যাকে আমরা এখন পূর্ব বাংলার বাঙালি জাতীয়তাবাদ, এই ধারায় মোহাম্মদ আব্দুল হাই চিন্তা ছিল। এবং আমরা আমাদের শিক্ষক হিসেবে দেখেছি যে মোহাম্মদ আব্দুল হাইয়ের বিরুদ্ধে সংবাদপত্রে এখানে ওখানে কোনো সমালোচনা ছিল না, একটা সাধারণ সমর্থন ছিল। এই আজাদ পত্রিকা তখন খুব প্রভাবশালী ছিল। মোল্লা আকরম খান ছিলেন তখন এবং তার মৃত্যুর পরেও কয়েক বছর খুব প্রভাবশালী ছিল। এই আজাদ পত্রিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ঘোর বিরোধী ছিল। মৌলানা আকরম খান যে কাঠমোল্লা ছিলেন তা না, তিনি একজন মৌলানা ছিলেন বটে, কিন্তু খুব আধুনিক চিন্তা ভাবনা। তিনি মুসলিম লীগের বড় নেতা ছিলেন এবং আজাদ পত্রিকার মাধ্যমে তিনি মুসলিম লীগকে সফল করার জন্য এবং পূর্ব বাংলা যে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছে এই কাজে মানে তার অনেক চেষ্টা ছিল। খাজা নাজিমুদ্দিন, মৌলানা আকরম খান, আমাদের যে তিনজনের কবর আছে এখানে, এই যে তিনজনের বাজার কবর, সেটা বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন, এই তিনজনেই কিন্তু বাঙালির নেতা ছিলেন ওই পিরিয়ডে, ব্রিটিশ শাসনের শেষ পর্যায়ে এবং পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরেও কিছুটা। এবং তারাই বাঙালির স্বার্থ নির্ধারণ করেছেন। মুসলমানরা সংখ্যাধিক থাকার ফলে পরপর তিনজন বেঙ্গল প্রেসিডেন্সির প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং এতে হিন্দু সমাজের উচ্চ শ্রেণীর লোকদের ধারণা হয়েছে যে এই বাংলায় আর কখনো কোনো হিন্দু প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং রাষ্ট্রীয় অবস্থানের সর্বোচ্চ বিদ্যুতে যেতে পারবেন না। এইসবের ফলে হিন্দু মুসলমানের বিরোধ বাড়ে এবং নানানভাবে এটা ব্যাপ্ত হয়। শেরেবাংলা ফজলুল হক কিন্তু মুসলিম লীগ বিশেষে সকলের কাছেই গ্রহণযোগ্য ছিলেন। খাজা নাজিমুদ্দিনকেও মোটামুটি তেমন কোনো অসুবিধা মনে করেনি হিন্দু সমাজ, সোজা সরল লোক। তিনি তো জেলা সাহেব লিয়াকত আলী খান, তাদের আদেশ নির্দেশ মেনে চলেন। আর হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে ধারণা ছিল সোহরাওয়ার্দী একেবারেই নটোরিয়াস লোক, রাজনীতিতে তিনি সুবিধাবাদী এবং তিনি প্রধানমন্ত্রী থাকাকালে এই 15ই আগস্ট না কি 16ই আগস্ট যে ডাইরেক্ট অ্যাকশন ডে কল দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ, তো জিন্নাহ সাহেবের সেই মানে আহ্বান ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। কিন্তু বাস্তবে কলকাতায় তখন হিন্দু মুসলমান রায়ট, বহু হিন্দু নিহত হয়েছে, বহু মুসলমানও নিহত হয়েছে এবং বলা হতো যে মুসলমানরা এই সংখ্যায় বেশি নিহত হয়েছে মুসলিম লিডারশিপের দিক থেকে, আর হিন্দুরা বলতো যে হিন্দুরাই বেশি নিহত হয়েছে, অন্তত 5,000 লোক নিহত হয়েছে। এটা ওই সময়ের পত্রিকায় আলোচনা হয়েছে এবং এই নিয়ে অনেক লেখালেখি হয়েছে। এই বিষয়টাতে দু একটা বইও বেরিয়েছে, আপনারা দেখলেই পাবেন। তো এরকম ছিল সোহরাওয়ার্দীর ভূমিকা। হিন্দু সমাজে এখনো সোহরাওয়ার্দীকে একজন গুন্ডা মনে করে, রাজনৈতিক নেতা মনে করে না। আর আমরা যদি সোহরাওয়ার্দীর চিন্তা ভাবনা ইত্যাদি লক্ষ্য করি, অবশ্যই স্বীকার করতে হবে যে সোহরাওয়ার্দী অসাধারণ মানে পণ্ডিত ছিলেন তার ফিল্ডে, আইন এবং রাজনীতি ইত্যাদি বিষয়ে। তার জ্ঞানের কোনো ঘাটতি ছিল না, তার ভাষাও সুন্দর ছিল। কখনো তিনি আবেগ প্রকাশ করে যারা সবাই বক্তৃতা দিতেন না, ধীরে ধীরে কথা বলতেন সুন্দরভাবে। আর বাংলা তো বলতে পারতেন না, কোথাও বললে লোক হাসানো হয়ে যেত সেই ভাষা, ইংরেজিতেই বক্তৃতা দিতেন, উর্দুতেও দিতে পারতেন। তো যাই হোক, এই নেতাদের কথা বললাম, তিনজন আমাদের একজন তো খাজা কি বলে নাজিমুদ্দিন, সেই
উঠে এখনো বাংলা ভাষা ঢোকেনি। কারণ এই বাঙালির নেতা যে তিনজনের মধ্যে একজনই প্রকৃতপক্ষে বাঙালির নেতা, আর বাকিরা এই প্রদেশের অর্থাৎ বেঙ্গল প্রেসিডেন্সির নেতা, কিন্তু তাদের নেতৃত্বের একটা সংকীর্ণ মানে কি বলে গতি আছে, একটা সংকীর্ণ পথ ধরে, ঠিক মানে রাজপথ ধরে না। যাই হোক, এখন মোহাম্মদ আব্দুল হাই সম্পর্কে যে কথাগুলি নক্ষত্রন বললো, আমি লক্ষ্য করছি যে এই কথাগুলো ঠিক মোহাম্মদ আব্দুল হাইয়ের ইন্টিগ্রিটি সম্পর্কে কেউ কোনো সমালোচনা করেননি, সাংবাদিকেরাও না আর রাজনীতিবিদেরাও না, যারা লেখক শিল্পী তারাও না। আর যে কথাটা বললাম যে মোহাম্মদ আব্দুল হাই আজাদ পত্রিকা সবসময় বাংলা বিভাগের বিরুদ্ধে লিখেছেন। অভিযোগ, বাংলা বিভাগের শিক্ষকরা তো সবাই নাস্তিক, এবং এই বিভাগে পড়লে ছাত্রছাত্রীরা নাস্তিক হয়ে যায়। এই প্রেমিস থেকে আজাদ সবসময় মানে বিরোধিতা করতো। মুফাজ্জল হায়দার চৌধুরীকে যখন বাংলা বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়, তীব্র বিরোধিতা করছেন। হিসেবে নাম উল্লেখ করছেন, এই লোককে কেন এখানে আছে, তিনি তো মুসলমান না, মানে চলাচলে দেখা যায়। তো এইরকম একটা অভিযোগ বাংলা বিভাগ সম্পর্কে আজাদ সবসময় করেছে, সুযোগ পেলেই করেছে, এবং সেখানে আক্রান্ত হয়েছেন মোহাম্মদ আব্দুল হাই। অন্যদিকে দর্শন বিভাগ সম্পর্কেও একই কথা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দর্শন পড়ানো হয়, একটু নাস্তিকতা শেখানো হয়। দর্শন বিভাগে পড়তে গেলে মুসলমান থাকে না, নাস্তিক হয়ে যায়। এই বলে দর্শন বিভাগকেও খুব আক্রমণ করতো আজাদ পত্রিকা। আজাদ খুব শক্তিশালী এফেক্টিভ পত্রিকা ছিল ব্রিটিশ আমলের শেষ দিকটায়, এবং পাকিস্তান প্রতিষ্ঠান পরেও কয়েক বছর। তবে মৌলানা আকরম খান রাষ্ট্রভাষা আন্দোলনের বিরোধিতা করেননি, তিনি পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন এরও বিরোধিতা করেননি। এবং আমি দুটোভাবে কথা বললাম যে মৌলানা আকরম খান ওইরকম মানে মাদ্রাসা শিক্ষিত আলেমদের মতো আলেম ছিলেন না। তিনি আলেম ছিলেন বটে, কিন্তু তিনি ইংরেজি ভাষা ভালো জানতেন, লিখতে পারতেন, বুঝতে পারতেন। উর্দু ভাষা ভালো জানতেন, লিখতে পারতেন, বুঝতে পারতেন। তিনি সংস্কৃত ভাষা ভালো জানতেন, সংস্কৃত বই পড়ে তার অবলম্বন করে লিখতে পারতেন। ফার্সি ভাষা ভালো করে পড়তে এবং লিখতে পারতেন। কাজে লোকটা অত্যন্ত সামর্থ্য সম্পন্ন ছিলেন। আর পুরো 100 বছর বেঁচে ছিলেন, তখনকার দিনে 100 বছর বেঁচে থাকেও একটা বড় ব্যাপার। তো সেই লোকেরা মোহাম্মদ আব্দুল হাইকে আক্রমণ করেছেন কখনো কখনো। মোহাম্মদ আব্দুল হাই যদ্দূর দেখা যায় পাকিস্তান আন্দোলনের সমর্থক ছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরপর পাকিস্তান একটা নতুন রাষ্ট্র হিসেবে, আমাদের রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক, এই রকম লেখাও তার প্রথম জীবনের একটা দুইটা আছে। ওই যে আহমদ শরীফ সাহেব, তারও পাকিস্তান সমর্থন করে একটা দুইটা লেখা পাওয়া যায়, পাকিস্তান হওয়ার ইমিডিয়েট আগে এবং পাকিস্তান হওয়ার ইমিডিয়েট পরেও। কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা বাঙালি জাতীয়তাবাদী হয়ে ওঠেন, এবং পাকিস্তান আমাদের রাষ্ট্র থাকবে, আমরা পাকিস্তান আছি, কিন্তু আমাদের ইতিহাস, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য সবটাই পশ্চিম পাকিস্তান থেকে একেবারে ভিন্ন। আমাদের সমৃদ্ধ সাহিত্য আছে, ভাষা অত্যন্ত সমৃদ্ধ। আমরা এই ক্ষেত্রে বাংলা ভাষা রাষ্ট্রভাষার উপর চাই, বাংলা ভাষার উন্নতি চাই। আর পশ্চিম পাকিস্তানে অনেকগুলো ভাষা আছে, যদি তারা চান সেসব ভাষা অথবা অন্য ভাষা করতে চান তারা করুক, আমাদের আপত্তি। কিন্তু পূর্ব বাংলার ভেতরকার কাজকর্ম করার জন্য আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার রূপে চাই। এইগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, মারামারি খোলাখুলিও হয়েছে। আপনারা অনেক কিছু জানেন, অনেক কিছু আমাদের সব রেডি, যারা ঘাটতি আছে অনুসন্ধান করে সেগুলো জানতে হবে। তো অধ্যাপক আব্দুল হাই কোনো দিক দিয়েই মানে বলা যায় না যে তিনি পাকিস্তানি জাতীয়তাবাদ পাকিস্তান হওয়ার পরে গড়ে তোলার চেষ্টা করেছেন। এই সর্বাংশে এই যে বাঙালি স্বতন্ত্র সত্তার মানুষ এবং পূর্ব বাংলা বিশেষ করে একটা জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে পারে, এবং সেইখানে রাষ্ট্রীয় অবস্থানে পূর্ব বাংলার অবস্থান স্বতন্ত্র হবে, এই ধরনের চিন্তা ভাবনা বেশ ছিল তাদের। মুক্তি আন্দোলন ছিল ঢাকার মুসলিম সাহিত্য সমাজ, এই মুসলিম সাহিত্য সমাজ নামে যে সংগঠন, কাজী আব্দুল কাজী মোতাহার হোসেন এরকম 5-6 জন সেকালে সবচেয়ে আবুল ফজল কবি আব্দুল কাদের তারা ছিলেন,
তো অন্তত ৬-৭ জনের নাম দেখি আমি, আব্দুল হাই হোসেন চৌধুরী যার লেখা স্কুলের পাঠ্যপুস্তকে আছে, তারা এই মুসলিম সাহিত্য সমাজে ছিলেন এবং বিশ্বাসের বন্ধন থেকে মুসলমান সমাজের মানুষের মনকে তারা পরিবর্তন করতে চাইতেন। বিশ্বাসের প্রয়োজন আছে, কিন্তু একটা বিশ্বাস নিয়ে কাজ করতে করতে অবস্থা পাল্টে যায়, মানুষ বদলে যায়, তখন সেই বিশ্বাস অপসারণ করে নতুন বিশ্বাস দরকার হয়। এরকমটা ছিল তাদের ধারণা। ধর্ম সম্পর্কেও এই দৃষ্টিতে তারা দেখতেন। আর এই যে বিশ্বাসের বন্ধন থেকে মুক্ত করতে চাইতেন বাঙালি মুসলমান সমাজকে, এই জন্যই বলা হতো যে এরা তো মানে বুদ্ধির মুক্তি আন্দোলন করেন। তো এই আন্দোলন সম্পর্কে আমাদের জানা খুব দরকার। এখন মানে 100 বছর হচ্ছে যে এই বুদ্ধির মুক্তি আন্দোলন মুসলিম সাহিত্য সমাজ গড়ে উঠছিল। কোনো কোনো প্রতিষ্ঠান 100 বছর পালন করতে আরম্ভ করেছেন। সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে অনুষ্ঠান করেছিল, আমি সেখানে গিয়েছিলাম এবং বক্তৃতা দিয়েছিলাম। তারা একটা সিরিজ আরো করবে, একটা বই করতে চান। আমাদের ঢাকাতেও এগুলো করা উচিত। কারণ আব্দুল হাই সম্পর্কে যে কথাটা বললাম, মুনির চৌধুরী সম্পর্কে কিন্তু অনেক অভিযোগ ছিল। অনেক অভিযোগ তিনি কি একটা ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার ধরে অগ্রসর হচ্ছেন। এতে বাংলাদেশে চাকরি করতেন রশিদ হায়দার, মারা গেছেন তিনি। মারা যাওয়ার বছরখানেক আগে একটা আর্টিকেল লিখছিলেন এই মানে মুনির চৌধুরী, মোহাম্মদ আব্দুল হাই, আরও যারা প্রভাবশালী ছিলেন তাদের নিয়ে, এবং তাতে খুব স্পষ্টভাবে মুনির চৌধুরীকে মানে ওই মানে সুবিধাবাদী এই বলে নির্দেশ করেছেন। তো আরো অনেকের মধ্যে আছে, কিন্তু মোহাম্মদ আব্দুল হাই সম্পর্কে ওই ধরনের কোনো অভিযোগ কেউ তোলেননি। অভিযোগ একমাত্র ওই বলে মৌলানা আকরম খান আজাদ পত্রিকায়, এবং সেটার ক্যারেক্টার অত্যন্ত স্পষ্ট। আর এখন কথা হলো যে মোহাম্মদ আব্দুল হাই লিখেছেন কি কি বিষয়। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব, বাংলা ধ্বনির একটা মানে সার্বিক মানে পরিচিতি তিনি দিয়েছেন বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি থেকে, তার বীজের উচ্চারণ অবলম্বন করে। মোহাম্মদ আব্দুল হাই কথা বলতেন অত্যন্ত মানে শুদ্ধভাবে, উচ্চারণ, বাক্য, শব্দ খুব চুজে, কথা কম বলতেন, গাম্ভীর্য ছিল। আর তার সামনে যেতে দেখেও একটু সতর্ক হয়ে যেত। আমি মুনির চৌধুরীকে দেখেছি যে যাওয়ার আগে এই জামা কাপড় একটু দাঁড় করে ঠিকঠাক হয়ে কাছে গেছেন হিসেবে। তার ব্যক্তিত্বের ধরন থাকে একটু বিচার করে চলে গেছে, সাজানি কি বলেন। স্যার আসলে কিছু বলতেন না, কিন্তু কেন এরকম একটা ছিল। আনিসুজ্জামান সাহেবকে কি বলে মোহাম্মদ আব্দুল হাই খুব পছন্দ করতেন, তাকেও আমি দেখেছি খুব সতর্কতার সাথে যেতেন, এবং কি কথা বলবেন না বলবেন এই সতর্কতা, এরকম একটা ব্যক্তিত্ব ছিল। ইভেন সৈয়দ আলী হাসানকে আপনারা দেখেছেন অনেকেই। তো সৈয়দ আলী হাসানও তো ওই ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তিনি শিক্ষক ছিলেন তখন ছাত্রছাত্রীদের মধ্যে তার অসাধারণ জনপ্রিয়তা ছিল। পরে অবশ্য সবসময় পাকিস্তান সমর্থন করেছেন, এবং যখন যে সরকার থাকে সেই সরকারকে সমর্থন করে চলছেন। এই জন্য সৈয়দ আলী হাসান অনেকটা নিন্দিত হন। তো নানান ভূমিকা থাকে লেখকের। আপনি ধরেন এই বিএনআর এর কথা, পাকিস্তান কাউন্সিল ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন, ব্যুরো অফ ন্যাশনাল, এখান থেকে তো কাজী মুতাহার হোসেনের বইও বেরিয়েছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বইও বেরিয়েছে, সিকান্দার আবু জাফরের বই বেরিয়েছে, আরো অনেকের বই বেরিয়েছে। হ্যাঁ, আনিসুজ্জামান সাহেবের বই। কিন্তু সবাই তো নিন্দিত না, বই বের করলেই যে নিন্দিত হবে তা। আমি যাদের নাম বললাম তারা যেসব বই বের করেছেন সেটা বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি মানে সত্তার বিকাশের অনুকূল এবং বাংলা ভাষা সাহিত্যের সহায়ক অগ্রগতি। আর তখন তো এত বিপুল আর্থিক অবস্থা ছিল না, সরকারের ভালো আর্থিক অবস্থা ছিল না, যদি টাকা পয়সার ঘাটতি ছিল। সেই জায়গায় তৎকালীন পাকিস্তান সরকার পাকিস্তানকে রক্ষা করার জন্য ব্যুরো অফ ন্যাশনাল রিকনস্ট্রাকশন, বাংলায় জাতীয় পুনর্গঠন সংস্থা, তারপরে আরেকটা কি বললাম যে পাকিস্তান কাউন্সিল ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় সংহতির জন্য একটা কাউন্সিল করেছিল। এইগুলোতে আমাদের তখনকার প্রবীণ, মধ্যবয়সী, নবীন লেখকদের লেখা কিছু কিছু ছাপা হয়েছে। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন হাসান জামান, তাকে করা হয় ব্যুরো অফ ন্যাশনাল রিকনস্ট্রাকশনের প্রধান পরিচালক, তখন মহাপরিচালক পরিচালক। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন,
তমদ্দুন মজলিস বলে একটা সংগঠন ছিল, এটা করতেন এই বদরুদ্দিন উমরের বাবা আবুল হাশিম সাহেব একটা রাজনৈতিক দল করেছিলেন, সেই দলের সমর্থক ছিলেন খেলাফতে রব্বানী। পাকিস্তান প্রতিষ্ঠান পরে এই দল এবং এর সঙ্গে ছাত্র শক্তি বলে একটা সংগঠন ছিল, এই তমদ্দুন মজলিস, খেলাফতে রব্বানী, এই দলগুলো ব্যাপক সমর্থন পান। মুসলিম লীগের বিরুদ্ধে এরা ছিলেন, মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান গড়ে উঠবে না, পাকিস্তানকে গড়ে তুলতে হলে আরও চিন্তাশীল, বিচার বিবেচনাশীল নেতৃত্ব দরকার, সেই জন্য আমরা কাজ করছি। মুসলিম লীগকে এইভাবে সমালোচনা করতেন। তাতে এই তমদ্দুন মজলিস, খেলাফতে রব্বানী এইগুলোর প্রতি মানে একটা অসাধারণ সমর্থন দেখা যায় ছাত্র তরুণদের। 1972 সাল থেকে পরবর্তী 3-4 বছর দেখা গেছে যে জাতীয় সমাজতান্ত্রিক দল এর প্রতি ছাত্র তরুণদের এবং সাংবাদিকদের একটা বিরাট অংশের সাপোর্ট। নতুন ছাত্র যারা আসছে সবাই ওই ধারায় যায়, এই যে জাসদ ছাত্রই। ঠিক পাকিস্তান প্রতিষ্ঠার পর তমদ্দুন মজলিস, ছাত্র শক্তি, পরে হয়েছে খেলাফতে রব্বানী পার্টি, এই ধারায় ছাত্র তরুণদের অনেকেই গিয়েছে। আমি নাম বলতে পারি যারা এখনো কেউ কেউ জীবিত আছে, অধিকাংশ মারা গেছেন। এবং 1971 সালের মুক্তিযুদ্ধের সময়ে এই ধারার নেতৃস্থানীয় অনেকেই কিন্তু কারারুদ্ধ হয়েছিলেন। পরে যখন জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করা হয় তখন তারা কারাগার থেকে মুক্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11 জন শিক্ষক ছিলেন যারা অভিযুক্ত হয়েছিলেন এবং শেখ মুজিব আদেশ দিয়েছিলেন সাধারণ জেনারেল অ্যামনেস্টি, তারা ফিরে আসেন। তো ফিরে এসে আমাদের ডক্টর সৈয়দ সাজ্জাদ হোসেন, মানে যিনি ইংরেজি বিভাগের প্রধান ছিলেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি হাইকোর্টে মামলা করেন এবং মামলা করে তাদের চাকরি থেকে যে সরিয়ে দেওয়া হলো, হাইকোর্ট ঘোষণা দিয়েছে যে এটা বৈধ হয়নি, আইনসম্মত হয়নি, এটা আইন বিঘোষিত, সুতরাং এই আদেশ বাতিল ঘোষণা করছে। তো এই বাতিল ঘোষণায় সাজ্জাদ হোসেন ইংরেজি ডিপার্টমেন্টে এসে যোগদান করেন এবং একদিন এসে যোগদান করে পরের দিনই আবার এসে রেজিগনেশন লেটার দিয়ে তিনি চাকরি থেকে মানে অব্যাহতি নেন। অন্যদের ঘটনা এই সাজ্জাদ হোসেনের কেসের রেফারেন্স দিয়ে করেছে এবং আরো অল্প সময় সহজেই তাদেরও এই যে নিয়োগ বাতিল করেছিল এটা মানে পুনরায় জেগে উঠল। আমাদের বাংলা বিভাগে অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ সাহেব এর মধ্যে ছিলেন এবং হওয়ার পরে তিনি এসে যোগদান করলেন। তো যাই হোক, এই সব ঘটনা, এগুলোর মধ্যে কিছু ঈর্ষা বিদ্বেষ এগুলোরও প্রকাশ থাকে। মোহাম্মদ আব্দুল হাই নানান গুণে গুণান্বিত মানুষ ছিলেন। বাংলা বিভাগ কলকাতাতে তো ছিল না, কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল মডার্ন ইংলিশ, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, আধুনিক ভারতীয় ভাষা। এর মধ্যে বাংলা ছিল, উর্দু ছিল, ফার্সি ছিল, সংস্কৃত ছিল, এইভাবে মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছিল। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই ডিপার্টমেন্ট অফ সংস্কৃত অ্যান্ড বেঙ্গলি এই নামে হলো। হরপ্রসাদ শাস্ত্রীর প্রথম কি বলে বিভাগীয় প্রধান ছিলেন, প্রফেসর ছিলেন। এবং হরপ্রসাদ শাস্ত্রীর আগে কলকাতায় যে সংস্কৃত কলেজ, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও প্রিন্সিপাল ছিলেন, ছাত্র ছিলেন, সেই কলেজের প্রিন্সিপাল ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। অনেক বয়স্ক লোক, যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন তখন তার বয়স 70-এর উপরে। 3 বছরের জন্য নিয়োগ দিয়েছিলেন। আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বহুলাংশে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ভাইস চ্যান্সেলর তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম কয়েক বছরের সমস্ত কিছু কেন্দ্রীয়ভাবে পরিচালনা করেছে, ব্রিটিশ সরকারও সেগুলোই করেছিল। তো যাই হোক, তো এই যে ঘটনা, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজরা করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আগে হিন্দু সমাজ থেকে জমিদার মহারাজা তারা কি বলে প্রায় প্রত্যেক জেলায় জনসভা করে বলছে যে ওই ঢাকায় বিশ্ববিদ্যালয় করা ঠিক হবে না, এখানে ভালো ছাত্র পাওয়া যাবে না, বিশেষ করে মুসলিম ছাত্র, আর শিক্ষকও ভালো পাওয়া যাবে না, শিক্ষার মান পড়ে যাবে। আর যে বাংলা আমরা ঐক্যবদ্ধ করলাম বিভক্ত হওয়ার পরে, বঙ্গভঙ্গের পরে, সেই বাংলা আবার বিভক্ত হবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এইসব কথাগুলি খুব বিরোধিতা করেছে। আশুতোষ মুখোপাধ্যায়ও এই সময়ে মানে ঢাকায় বিশ্ববিদ্যালয় করার পক্ষে ছিলেন। পরে যখন গভর্নর সরাসরি আদেশ দিলেন আশুতোষ মুখোপাধ্যায়কে যে আপনার মানে কাজের মধ্য দিয়ে ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, এইভাবে মানে একটা আদেশ দিয়েছেন, তখন আশুতোষ মুখোপাধ্যায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার কাজকর্মগুলো করেছেন।
এই যে রমেশচন্দ্র মজুমদারের বই বাংলাদেশের ইতিহাস, এর ৪র্থ খণ্ডে এইসব বিষয়ে একটা দীর্ঘ বর্ণনা আছে। আর এর চাইতে ডিটেল বর্ণনা দিয়ে অন্য কেউ কি লিখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বলি প্রফেসর কি বলে আব্দুর রহমান, আব্দুর রহিম, প্রফেসর আব্দুর রহিম একটা বই লিখেছিলেন, ঠিক আছে। তো এইগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পরিচয় পাওয়া। আর এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, মোহাম্মদ আব্দুল হাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন প্রথমে ২-৩ বছর, তারপরে শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রিটায়ার করার পরে তিনি এই বাংলা বিভাগের প্রধান হন। আর প্রফেসরও মোহাম্মদ আব্দুল হাই এর ৩-৪ বছর পরে প্রফেসর হন, অ্যাসোসিয়েট প্রফেসরকে তখন রিডার এসেছেন। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো প্রফেসর হতে পারেননি, এই অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে, অর্থাৎ তখনকার দিনে রিডার হয়েই রিটায়ার করেছেন। এগুলো নানান কারণ ছিল। এক, এখনকার মতো পদ তৈরি করা যেত না। ২, আর যে ঈর্ষাবিদদের বুদ্ধিজীবীদের মধ্যেও থাকে সেটা তখনও ছিল, এখনো আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসদুল মুক্তায় হস্তক্ষেপ করছেন, কাজ করছেন, তখন হিন্দু সমাজ থেকে বলা হলো যে এটা তো মক্কা বিশ্ববিদ্যালয়ে নাম দেওয়া ভালো, কেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বেগমে যোগ করে অনেক কথা লিখেছেন। এইসবের মধ্য দিয়ে আসছেন এবং পাকিস্তান প্রতিষ্ঠার পরেই মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ শহীদুল্লাহ কি বলে রিটায়ারমেন্টের পরে আসছেন এবং প্রথমে হরভরাজ শাস্ত্রী এবং শহীদুল্লাহ তারাই বাংলা বিভাগের সিলেবাস কারিকুলাম সব কিছু নির্ধারণ করেছিলেন। পরে ডক্টর মোহাম্মদ আব্দুল হাই যখন হন, তখনই বলা যায় যে বাংলা বিভাগটা একটা পূর্ণাঙ্গ ডিপার্টমেন্ট হিসেবে রূপ লাভ করেছে। এর সিলেবাস কারিকুলাম, পাঠ্যপুস্তক, পরীক্ষা, যা কিছু নিয়ম বিধি দরকার, এই সবগুলো পরিপূর্ণভাবে মোহাম্মদ আব্দুল হাই মানে শিক্ষকতা কালে, বিভাগের অধ্যক্ষতাকার কালে, হেড অফ ডিপার্টমেন্ট থাকাকালে এগুলো করা হয়েছে। এবং দূরদর্শিতা ছিল, পরিশ্রম করতে পারতেন অনেক, এবং কাজগুলো যাতে নির্ভুল হয়, ভালো হয়, এই চেষ্টাও ছিল তার সীমাহীন। এইসব দিক থেকে বাংলা ভাষা, সাহিত্য এবং বাঙালি সংস্কৃতির অগ্রগতির ক্ষেত্রে মোহাম্মদ আব্দুল হাই অসাধারণ অবদান ছিল এবং এটা স্মরণীয়। সেই জন্যই এখানে আমরা স্মরণ করছি মোহাম্মদ আব্দুল হাইকে। এই সম্পর্কে আরো অনেক কথা বলার আছে, সব কথা তো আর একটা লেখার মধ্যে বলা সম্ভব হয় না, সেগুলো বুঝতে পারছি না। রাফাত আলম যে লেখাটা পড়লো এখানে, সেটা সম্পর্কে কিছু মন্তব্য করেছেন আমাদের দুইজন যারা এই নিয়ে আলোচনা করেছেন, তাদের সেই মন্তব্যগুলো গুরুত্বপূর্ণ। রাফাত আলম যদি একটু বিবেচনা করেন, তাদের সঙ্গে কথা বলেন, তাহলে তার লেখাটাকে আরো মানে ত্রুটিমুক্ত এবং ভালো করতে পারবেন। ভালো লেখা লিখতে গেলে সেইভাবেই অগ্রগতি সাধন করতে হয়, কেবল নিজের চিন্তা দিয়ে হয় না, সহযোগী আরো ২-১ জন সঙ্গী হলে এইটা ভালো হতে পারে। তো এখন আমি এই অনুষ্ঠান আয়োজন করার জন্য, রাফাত আলমের প্রবন্ধের জন্য এবং যারা আলোচনা করেছেন তাদের আলোচনার জন্য তাদেরকে অভিনন্দিত করি। একটা ভালো কাজ যারা উপস্থিত হয়েছেন কষ্ট করে এই সময়, তাদের প্রতিও আমি মানে ওই একই রকম কল্যাণ কামনা করি। সকলে আমাদের চেষ্টা সফল হোক। একটা দেশে যেসব বৌদ্ধিক কর্মকাণ্ড, ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিস হয়, সেখানে ভালো মন্দ বিচার করে যারা সাধারণ শিক্ষিত মানুষ, তারা যদি সমর্থন দেন, তাহলে ভালো থেকে আরো ভালো, আরো ভালো থেকে আরো ভালোর দিকে যায় সেই জাতি, তার জ্ঞান বিজ্ঞান চর্চা। আর যদি সাধারণ শিক্ষিত লোকদের মধ্যে এই সমর্থন না থাকে, কোনো দিক থেকে এই সমর্থন না পান, তাহলে এটা উন্নতি করতে পারে না। এখানে যারা সেই কালে মানে আমাদের মুসলিম সমাজে ওই বাংলা যারা ছিলেন, কবি, লেখক, শিল্পী, খোঁজ করে দেখেন কেউই পাকিস্তান আন্দোলন সমর্থন করেন। শেরে বাংলা লাহোরে যে প্রস্তাব উত্থাপন করেছিলেন, সেটা পাকিস্তান প্রস্তাব ছিল না, মোহাম্মদ আলী জিন্নাহ নানাভাবে ওটাকে পাকিস্তান প্রস্তাবে রূপান্তরিত করে। 1947 সালে শেখ সাহেব আর শেরে বাংলা পাকিস্তান সমর্থন করেননি। তার দল ইলেকশনে একেবারেই খারাপ করেছে। তিনি নিজে পাশ করেছিলেন, আরো হয়তো 2-3 জন পাশ করেছেন, সবটাই চলে গেছে মুসলিম লীগের দিকে। কেন? মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠা করতে চান, আর শেরে বাংলা তো পাকিস্তান বিরোধী। পাকিস্তান বিরোধীদের আমরা সমর্থন করি না। তো শেরে বাংলা অকওয়ার্ড অবস্থায় থাকলেন। তিনি ইলেকশনে দাঁড়িয়ে পাশ করেছিলেন, কিন্তু তার দল থেকে যদি পাশ করে থাকে 2-3 জনের নাম হয়তো পাওয়া যাবে।
এরকম বাস্তবতা হয়েছে। তো পাকিস্তান প্রতিষ্ঠা পরে তো ঘটনা আপনারা জানেন অনেক জায়গায় আলোচনা হয়। এখন যদি আমরা উন্নতি করতে চাই জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমাদের জ্ঞান বিজ্ঞান, শিল্প সাহিত্য ইত্যাদিতে এবং উৎপাদনের দিক থেকেও কৃষি উৎপাদন, শিল্প উৎপাদন, তাহলে অবশ্যই আমাদের কর্তব্য আমাদের জাতির যারা অতীতে রাজনৈতিক নেতা ছিলেন, অতীতে যারা ইন্টেলেকচুয়াল হিসেবে, বুদ্ধিজীবী হিসেবে লিখেছেন, কাজ করেছেন এবং জনগণের কল্যাণের ধারায়, তাদেরকে ভালোভাবে জানা এবং অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের দিকে চলা। আজকে বাংলাদেশ এমন একটা অবস্থায় আছে, রাজনৈতিক নেতা বলা যায় এরকম একজনও কি আছেন সারা বাংলাদেশে কোন দলে অথবা দল নিরপেক্ষ অবস্থায়? সবাইকে নেতা বলা যায়? পার্লামেন্টের মেম্বার হওয়া অনেক সময় ইলেকশন কন্টেস্ট করেন, টাকা পয়সা খরচ করেন, গোটা পাল্টা হাতে থাকলে ইলেক্টেড হন, কিন্তু তারা কি জাতীয় নেতা অথবা রাজনৈতিক নেতা এটা বলা যাবে? তো সেই দিক থেকেই বলছে যে বাংলাদেশে কি একজন রাজনৈতিক নেতারও নাম আমরা করতে পারি? পারি না। আর হলো যে বুদ্ধিজীবী যাকে বলে, ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার বলে একটা কথা ইংরেজিতে আছে, সেই ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার এবং সেই সঙ্গে উন্নত চিন্তার এবং উন্নত মানে স্ট্যান্ডার্ডের লেখা, সেটাও কি পাওয়া যাচ্ছে? কতদূর পাওয়া যাচ্ছে? আমি মনে করি এইসব জায়গায় আমাদের দৈন্য আছে এবং এই দীনতা, এই দৈন্য কাটিয়ে উঠতে হলে অতীতের যারা নানা প্রতিবিচ্ছুতি সত্ত্বেও ভালো কাজ করেছিলেন বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাঙালির জন্য, সেগুলো আমাদের করতে হবে। আমাদের ইতিহাস হিন্দুবর্ষী মিলে কলকাতা কেন্দ্রিক ছিল, ভাগ হয়েছে, তখন ভিন্নতা দেখা দিয়েছে। কিন্তু আমরা যদি অতীতে হাজার বছরের ইতিহাস দেখি, তার মধ্যে নানান পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা বর্তমান অবস্থায় আছি এবং আমাদের উত্তরাধিকার যে এই হাজার বছর বেশি সময়, এটা আমরা এখন একরকম ভুলেই যাচ্ছি, কেউ উল্লেখ করে না। এগুলো উল্লেখ করা, এগুলো বিচারের মধ্যে আনা, বিচারের মধ্যে এইসব করলে আমাদের বর্তমান রাজনীতিক এবং চিন্তাগত, শিল্প সাহিত্যগত অবস্থা আমাদের ভালো হবে। তো এই সব দিকে আমাদের বিচার বিবেচনা অগ্রসর করা দরকার। সবটার মধ্যেই প্রতিকূলতা থাকে এবং সেই প্রতিকূলতার মধ্যে যদি ভালো কাজ যারা করতে চান তারা সমর্থন পান, তাহলে একটা জাতি সাফল্যের দিকে যায় এবং এই ব্যাপারে আমাদের সকলেরই সতর্ক হওয়া দরকার। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে থেকে এতক্ষণ মূল্যবান বক্তব্য শুনলাম। মঞ্চের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সুধীমণ্ডলী, আপনাদের প্রতি আমরা আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের সেমিনার শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভ সময়।